জায়গায় সেখান থেকে আমি কিভাবে খুঁজে বের করতে পারি। আমার এই যে আমাদের যে টেকনিকগুলি আছে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, জাম্প সার্চ বিভিন্ন সার্চগুলি থেকে থাকে। তো এই সার্চগুলি আমাদের কি হয় কখন ইউজ করা হয়? একেকটা একেক সময়। যখন আমাদেরকে যেটা সুবিধা তখন আমরা ওই সার্চটা ব্যবহার করে থাকি। তো লিনিয়ার সার্চটা কি সবচেয়ে সহজ সার্চ সিস্টেম এটা, সরল সমাধান সিস্টেম। এতে তথ্য বা উপাদানের তালিকায় উপাদানগুলি খুঁজে বের করে তালিকার প্রতিটি উপাদানকে পর্যায়ক্রমে পরীক্ষা করা হয়। যতক্ষণ না মিল পাওয়া যায়। যতক্ষণ না মিল পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত একটা, একটা করে ডাটাকে পরীক্ষা করে খুঁজে চেক করে তারপর এটা খুঁজে বের করা হয়। আর বাইনারি সার্চ এটি দ্বিমূলক সার্চ একে দ্বিমূলক সার্চ বলা হয়। এটি একটি দক্ষ অনুসন্ধান পদ্ধতি। মানে এরা এফিসিয়েন্সি বেশি থাকে। যা শুধুমাত্র সাজানো তালিকার জন্য প্রযোজ্য। তালিকার মাঝখানে থাকা উপাদানটির সাথে অনুসন্ধান করা উপাদানগুলো তুলনা করে প্রক্রিয়া চালানো হয়। দেখেন লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চের মধ্যে আমরা এখানে একটু ছোট একটা পার্থক্য দেখলাম কি? এখানে কি করা হয়? এটা আ উপরেরটা যেমন প্রতিটাতে চেক করে খুঁজে একটা করে দেখে মিলিয়ে বাহির করে দেওয়া হয়। আর বাইনারি সার্চে কি করছে? এটা এফিসিয়েন্স মানে দক্ষভাবে সে ২ টার মধ্যে কি মাঝখানের উপাদানকে অনুসন্ধান করে থাকে। ২ টার মধ্যে তুলনা করে চেক করে সে বাহির করে থাকে। জাম্প সার্চটা কি? আর ওই যে নিচেরটার ক্ষেত্রে কি বাইনারি সার্চ একটা একটা বাইনারি সার্চে কি তালিকার গুলি হচ্ছে কি এটি সাজানো তালিকা প্রয়োজন হয়। এটি সাজানো তালিকার ক্ষেত্রে শুধুমাত্র বাইনারি সার্চ করতে পারি। কিন্তু লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি আমাদের সাজানো তালিকা প্রয়োজন হয় না। জাম্প সার্চটা কি? জাম্প সার্চ একটি তালিকা নির্দিষ্ট দূরত্বের পরে উপাদানটি পরীক্ষা করে। মানে এই জাম্প সার্চটা কি হয়? একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সে জাম্প করে চলে যায়। তারপর ঐখান থেকে তার অনুসন্ধান শুরু করে। সাধারণত এই সার্চগুলি কখন? যখন আমরা জানি যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এর ভিতরে কোনো ডাটা আমার চেক করার প্রয়োজন নাই। কারণ আমি যখন সিউর হব যে এই দূরত্ব পর্যন্ত আমার কোনো সার্চ করার প্রয়োজন নাই। একটা নির্দিষ্ট দূরত্ব পর থেকে আমি সার্চ করতে পারবো। তখন এই জাম্প সার্চটা ইউজ করা হয়। এই যে জাম্প সার্চ এটি তালিকায় নির্দিষ্ট দূরত্বের পরে উপাদানটি পরীক্ষা করে। তালিকার প্রতিটি ব্লক লাফিয়ে অনুসন্ধান করে উপাদানটি খুঁজে বের করার একটি পদ্ধতি। ইন্টারপোল সার্চ। আচ্ছা এই বাটা পড়ে গেছে। এটিকে অন্তর্বীক্ষণ অনুসন্ধানও বলা হয়। এটি বাইনারি সার্চের মতোই কাজ করে, কিন্তু নির্দিষ্ট কিছু প্রেক্ষাপটে আরো দক্ষ হতে পারে। অনুসন্ধান করা উপাদানের অবস্থান হিসেব করার জন্য এটি আনুমানিক সূত্র ব্যবহার করা হয়। মানে কি এই সার্চটা ব্যবহার করার সময় একটি সূত্র ব্যবহার করে এটাকে ব্যবহার করা হয়। তবে এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু যখন এখানে উল্লেখ করেছে বাইনারি সার্চের মতোই কাজ করে থাকে মানে কি এখানে সেটি নির্দিষ্ট সাজানো তালিকা থাকতে হবে। তাইলে ইন্টারপোল সার্চ ইউজ করা যাবে। এক্সপেনশনাল সার্চ। এক্সপেনশিয়াল সার্চটা কি? এটি একমাত্র ইন্টারভাল বা ব্লক বৃদ্ধি করে উপাদানটি খুঁজে বের করার চেষ্টা করে এবং তারপরে সেটি পাওয়া গেলে বাইনারি সার্চের মাধ্যমে অবশিষ্ট উপাদানগুলি পরীক্ষা করা হয়। দেখেন এটা কি করতেছে? ইন্টারভাল বা ব্লক বৃদ্ধি করে উপাদানটি খুঁজে বের করার চেষ্টা করে। এটা ব্লকটা বৃদ্ধি করে তারপর এটা উপাদানটা খোঁজা বাইর করে। এই খোঁজা বাইর করা সিস্টেমকে বাইনারি সার্চের মতোই পরবর্তী ধাপটা কাজ করে থাকে। তারপরে ফিবোনাচি সার্চ। ফিবোনাচি সার্চ কি? ফিবোনাচি নাম্বারের উপর ভিত্তি করে সাধারণত আ এই সার্চিং এর কার্যক্রমটা করে থাকে। ফিবোনাচি কি একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম। সেই সিস্টেমের উপর বেস করে যে ফিবোনাচি নাম্বারের উপর ভিত্তি করে এই অনুসন্ধানটি পদ্ধতি যা তালিকার নির্দিষ্ট অবস্থার উপাদানটি পরীক্ষা করে এবং নির্দিষ্ট ফিবোনাচি সিরিজ ব্যবহার করে অনুসন্ধানের প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে। তারপর আছে ডেপথ সার্চ। ডেপথ ফার্স্ট সার্চটা কি? এটি একটি গ্রাফ বা ট্রি স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যবহার হয়। যখন আমরা কোনো ট্রি স্ট্রাকচার বা ট্রি স্ট্রাকচার প্রায় একই রকম বা ট্রি স্ট্রাকচার যার কি লুপিং সিস্টেম থাকে না। যখন একটা ট্রি স্ট্রাকচার আমরা পাবো, তখন আমরা ডেপথ বা ফার্স্ট সার্চটা ব্যবহার করা হয়ে থাকে। ডেপথ সার্চ এই যে ডেপথ ফার্স্ট সার্চ আচ্ছা একই জিনিস দুইবার চলে আসছে। না ডেপথ না সরি। এটা হচ্ছে ব্রেডথ ফার্স্ট সার্চ। ব্রেডথ ফার্স্ট সার্চ কি? ডিএফসি এর বিপরীত। এই ডেপথ ফার্স্ট সার্চ এর মানে উল্টোটা হইছে ব্রেডথ ফার্স্ট সার্চ। এটি ডিএফসি এর বিপরীতে এখানে ১ম এ গ্রাফ বা ট্রির প্রতিটি স্তরে থাকা সমস্ত উপাদানকে পরীক্ষা করা হয়। সমস্ত উপাদান পরীক্ষা করে তারপরে করা হয়। তাহলে আমরা যে এখানে দেখলাম এর মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট আমাদের হচ্ছে লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ। এই ২ টা সার্চ নিয়েই আমরা সাধারণত বেশি কাজ করে থাকবো। লিনিয়ার সার্চটা হচ্ছে যেকোনো উপাদানের ক্ষেত্রে আমরা সহজ সরলভাবে সার্চ করতে পারি।
আর বাইনারি সার্চটা তো হচ্ছে নির্দিষ্ট তালিকার উপর বেস করে থাকে এবং অন্যান্য যেগুলি হচ্ছে যে জাম্পস, ইন্টারপোল সার্চ, এক্সপোনেনশিয়াল এবং ফিবোনাচি, ডেপথ ফার্স্ট সার্চ বা ব্রেডথ ফার্স্ট সার্চ, এই সার্চগুলি সাধারণত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যখন আমরা বুঝতে পারি যে আমার ডাটা স্ট্রাকচারটা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেইনটেইন করে করা হয়েছে বা এই ধরনের আছে, তখন আমরা ওই যেই সার্চটা দিলে আমি সহজে উপাদানটা পেয়ে যাব, তখন ওই সার্চটা আমরা ইউজ করব। এখন আমরা আসি অ্যালগরিদম। অ্যালগরিদম থেকে কি বাইনারি সার্চ অ্যালগরিদম এর ক্ষেত্রে অ্যারে এবং লিস্টের থেকে কিভাবে আমরা ডাটা সার্চ করব সেই অ্যালগরিদম। বাইনারি সার্চ অ্যালগরিদম অ্যারে এবং লিস্টের জন্য। প্রথমে আমরা দেখি অ্যারে। একটা অ্যারে থেকে বাইনারি সার্চের মাধ্যমে কিভাবে আমরা ডাটা খুঁজে বের করব। বাইনারি সার্চ এটি অত্যন্ত দক্ষ সার্চ অ্যালগরিদম যা সর্টেড তালিকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে তালিকার মাঝখানের উপাদানটির সাথে অনুসন্ধান করে উপাদানগুলি তুলনা করে এবং তালিকার অর্ধেক অংশ বাদ দিয়ে প্রক্রিয়া পুনরাবৃত্তি করা হয় যতক্ষণ না উপাদানটি খুঁজে পাওয়া যায়। তাহলে এখানে কি করতেছে দেখেন, এই বাইনারি সার্চটা কিভাবে করে থাকে অ্যারের ক্ষেত্রে। বাইনারি সার্চে এটি অত্যন্ত সর্টেড তালিকার ক্ষেত্রে এখানে তালিকার মাঝখানে উপাদানটির সাথে অনুসন্ধান করে উপাদানটি তুলনা করা হয়। মাঝখান থেকে উপাদানটি তুলনা করা হয়। মানে কি, যখন আমরা একটা তালিকা থাকবে আমার কাছে, যেমন ১ থেকে ১০ পর্যন্ত। আমি এখানে খোঁজার চেষ্টা করছি। তখন কি করি, এটাকে মাঝখানটা একটা মিডল পয়েন্ট নির্ধারণ করা হয়। মিডল পয়েন্ট নির্ধারণ করার পরে তখন আমি ওইটার সাথে চেক করে দেখি গিয়ে আমার ডাটাটা কি, আমার যে কাছে যে ডাটাটা আছে ওইটা কি বেশি না কম? যদি কম থেকে থাকে তাহলে আমরা কি করি, যে পরের অংশটাকে বাদ দিয়ে দিই। পরের অংশটা বাদ দিয়ে ১ম পার্টটাকে আমরা পরীক্ষা করে দেখব। তাহলে কি আমি শুরুতেই অর্ধেক পার্ট বাদ দিয়ে দিতে পারতেছি, আমার সার্চ করার জন্য পুরোটার প্রয়োজন হচ্ছে না। এইভাবে আবার কি করব, যে ওই যে অংশটা নিব, সাপোজ আমি এখানে একটু লিখে এখানে সাপোজ আমার একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে ডাটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই ১০ টা ডাটা আছে। আচ্ছা ৯ পর্যন্ত ধরি। ৯ পর্যন্ত ডাটা আছে। ১ম আমাকে খুঁজে বের করার জন্য আমি এখানে খুঁজে বের করব সাপোজ 7। 7 যদি খুঁজে বের করতে চাই, ১ম আমি কি করব, টোটাল অংশটাকে বাইনারি সার্চ থেকে টোটাল অংশটাকে অর্ধেক করে ফেলে যে 5, এই পয়েন্টটাকে ইন্ডিকেট করা হলো। ইন্ডিকেট করার পর এই 7 এর সাথে এই পয়েন্টের সাথে ম্যাচিং করা হয় যে 5 এর সাথে 7 কি বড় না ছোট? যদি এই 5 এর চেয়ে 7 বড় হয়ে থাকে তাহলে এই অংশটাকে বাদ দিয়ে দিলাম। 5 এর আগের অংশটা বাদ দিয়ে দেওয়া হলো। আর যদি সমান হয়ে যায় তাহলে তো আমি ডাটা পেয়েই গেলাম। সার্চ রেজাল্ট ফাইনাল হয়ে গেল, পেয়ে গেলাম। আর যদি না পাওয়া যায়, যদি যে সেটটা বড় ওই পাশটাকে আবার খুঁজে দেখা হয়। যখন দেখালাম 5 এর থেকে 7 বড়, তাহলে কি আমি ডান পাশেরটা খুঁজবো। ডান পাশের জন্য খুঁজে বের করা হয়, তখন এখানে এই অংশটাকে আবার অর্ধেক করা হয়। অর্ধেক করা হলে মাঝের যে অংশটা আছে, যখন আমার দেখি জোড় সংখ্যক আসবে তখন কি হইতেছে, তখন মাঝের ২ টার সঙ্গে চেক করবে। তারপর এই অংশটা চেক করে দেখবে যে এর সাথে ম্যাচিং হয় কিনা। যেমন আমার 7 পেয়ে গেছি, ফাইন্ড আউট করব। যদি বড় তালিকা হয় ঠিক অর্ধেক করে এইভাবে ভাগ করে বাইনারি ভাবে আমার ম্যাচিং করে ছোট বড় দেখে এটা তার অ্যালগরিদমটা সম্পূর্ণ করে বা সার্চিং কাজ সম্পূর্ণ করে থাকে। এখন আমি দেখি কিভাবে করে। ১ম তালিকার ১ম ও শেষ ইনডেক্স নির্ধারণ করা হয়। ১ম আমরা তালিকাটা নিলাম। তালিকাটা নিয়ে কি করেছে, ১ম এবং শেষ ইনডেক্সটাকে নির্ধারণ করা হলো। নির্ধারণ করার পর ধরা যাক লো 0 এবং হাইয়েস্ট n-1 n সংখ্যক। কারণ এখানে নির্দিষ্ট সংখ্যা নেই, তালিকাটা n সংখ্যক হইতে পারে। n এর মান এখানে অনেক। যেখানে কিনা n হচ্ছে তালিকার উপাদানের সংখ্যা, হ্যাঁ। সেকেন্ড ধাপ, যদি লো ইনডেক্স হাই ইনডেক্স থেকে বড় হয়, যদি লো ইনডেক্স হাই ইনডেক্স থেকে বড় হয় তাহলে সার্চ প্রক্রিয়া বন্ধ করুন। যদি লো ইনডেক্সটা হাই ইনডেক্স থেকে বড় হয়ে যায়, লোটা যদি মানে প্রথম 0 যদি হাই ইনডেক্স থেকে বড় হয়ে থাকে তাহলে সার্চ বন্ধ করুন। মানে এখানে ডাটা নাই, কারণ তালিকা উপাদানটি নাই। আর যদি লো ইনডেক্স হাই ইনডেক্স যে ছোট হয়ে থাকে, তাহলে ছোট বা সমান হয়ে যায়, তাহলে প্রক্রিয়াটি চালিয়ে যান। তাহলে প্রক্রিয়াটি চালিয়ে যাবে সেকেন্ড ধাপে। সেকেন্ড ধাপে কি, মাঝখানে ইনডেক্সটি নির্ধারণ করুন। যে মাঝখানে ইনডেক্সটা কিভাবে নির্ধারণ করবে, লো এবং হাই, লো এর মান এবং হাই এর মান ধরে তারপরে কি করতে হইছে, এই যে লো এর মানটা কি হয়েছে, লো এর মান আমরা জানি 0 এবং হাই এর মান কত হবে, হাই এর মান হবে n-1, n সংখ্যক টোটাল সংখ্যা থেকে 1 মাইনাস দিয়ে তখন কি এই লো আর হাই এই দুটোকে যোগ করে ডিভাইড বাই 2,
তাইলে আমরা মিডল ইন্ডেক্সটা পাবো, ইন্ডেক্স পয়েন্টারটা পাবো। পয়েন্টারটা পাওয়ার পর মিডল ইন্ডেক্সের উপাদানটির সাথে অনুসন্ধান করা উপাদানটি তুলনা করা হয়। তারপর কিছু ওই উপাদানটা তুলনা করা হয়েছে। এখন আমি এখানে কিভাবে -1 0 বলি, যেমন এই এই জায়গাটা আমি একটু দেখাই। এটা কিভাবে ইন্ডেক্সিংটা করা হয়। এই যে এই প্রথমটা মান কত? ইন্ডেক্স পয়েন্ট 0। তারপরটা কি? 1 2 3 4 5 6 7 8, তারপরে কি 8, 8 পর্যন্ত। এখন দেখেন এখানে কি 0 1 2 3 4 5 6 7 8, কিন্তু আমার মূলত এখানে ইন্ডেক্স সংখ্যা আছে কয়টা? 9 টা। কিন্তু আমার এখানে আসতেছে কয়টা? 0 থেকে 8 পর্যন্ত। এই n সংখ্যক মানে হচ্ছে 9 -1 8। কারণ যখন ইন্ডেক্সিং করা হয় তখন কি হয়? 0 থেকে শুরু করা হয়। ফার্স্ট ইন্ডেক্স তালিকার প্রথম যেই ডাটাটা থাকে ওই ডাটাটাকে 0 দ্বারা সিলেক্ট করা হয়, পরবর্তী ইন্ডেক্সে 1 এইভাবে বৃদ্ধি পায়। এখানে n-1 যতটা সংখ্যক উপাদান আছে তার থেকে এক সংখ্যক কম হবে, কারণ 0 থেকে শুরু করা হয়েছে। তো এখন থার্ড ধাপে আমরা ছিলাম কি? মিড পয়েন্টটা বাহির করে কি হবে? লো মাইনাস হাই। এখানে হাই কত আছে? 8, লো আছে 0। এই দুইটার থেকে যোগ করা হয়। 0 প্লাস 8 কত হবে? 8 ডিভাইড বাই 2 4। 4 নাম্বার হচ্ছে কোথায়? 4। এই 4 এর ঘরে কোনটা? 5। এই 5 নাম্বার ঘরের সাথে 5 নাম্বার ইন্ডেক্সের সাথে আমার সার্চ করা যে ডাটাটা সেই ডাটা ম্যাচিং করা হয়। যদি ম্যাচিং হয়ে যায় তখন কি হয়? সে তো পেয়ে গেল, আর ম্যাচিং না হলে পরবর্তী ধাপে যাওয়া হয়। মিড ইন্ডেক্স উপাদানের সাথে অনুসন্ধান করা উপাদানটি তুলনা করা হয়। তুলনা করা হলো, যদি মিড ইন্ডেক্স উপাদানটি অনুসন্ধান করা উপাদানের সমান হয় তাহলে উপাদানটি পাওয়া গেছে এবং মিড ইন্ডেক্সের ফলাফল হিসেবে ফেরত দেয়। ফলাফল হিসেবে পেয়ে গেল, শেষ। যদি অনুসন্ধান করে উপাদানটি মিড উপাদানের সাথে ছোট হয়ে থাকে তাহলে তাহলে হাইকে মিড -1 এ সেট করুন এবং পুনরায় ধাপ 2 থেকে শুরু করুন। আবার কি হবে? পুনরায় ধাপ 2 থেকে শুরু করবে। এখন দেখেন এই জায়গাটা কি করতেছে সে? যদি মিড উপাদান থেকে ছোট হয়ে থাকে, এই মিডের মানটা যদি উপাদান থেকে প্রাপ্ত উপাদান থেকে ছোট হয়ে থাকে তাহলে 2 নাম্বার থেকে শুরু করবে। এই সার্চ শুরু করবে লো হাই, এখান থেকে এসে আবার এই কাজ একইভাবে করে আসবে। আর যদি মিড হ্যাঁ, শুরু করুন। আর যদি অনুসন্ধান করে মিড উপাদান থেকে বড় হয়ে থাকে তাহলে লো কে মিড প্লাস 1 এ সেট করুন। লো কে কি করবে? মিড প্লাস 1 এ সেট করবে। আগে লো আমার কি ছিল? 0 ছিল। কিন্তু এখন এটাকে মিড প্লাস 1। মিড মানে কত? মিড হবে 5 নাম্বার উপাদানে কি আছে? যে 4 ইনডেক্স, তাহলে 4 প্লাস 1 মানে 5, এখান থেকে শুরু হবে। হাই এর জায়গায় যা আছে তাই থাকবে। করার পর সেট করার পর আবার পুনরায় ধাপ 2 থেকে শুরু হবে। এই 2 থেকে আবার ধাপ শুরু হবে, আবার সার্চিং এ তার সম্পূর্ণ করে থাকবে। তারপর ৫ম তম ধাপ, উপাদানটি না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। মানে মানে যতক্ষণ পর্যন্ত ডাটা পাওয়া যাবে ততবার এটাকে লুপ আকারে এই কার্যক্রমগুলি চলতে থাকবে। যদি লো থেকে হাই হয়ে যায় তাহলে উপাদানটি তালিকায় নেই। যখন দেখা যাব লো হাই এর চেয়ে বড় হয়ে গেছে, তখন কি হবে? এই উপাদানটাকে আর তালিকায় নেই ধরে নিয়ে উপযুক্ত ফেরত দিন, এবং যেমন এত নট ফাউন্ড। তখন কি বলবে? যে এই ডাটাটা এখানে নাই। জাস্ট এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হইছে। একটি সাজানো তালিকা। একটা তালিকা আছে ১০, ২০, ৩০, ৪০, ৫০ এবং উপাদানটি ৩০ উপাদান খুঁজতে হবে। মানে ৩০ উপাদানটা খুঁজতে হবে। এটা একটা কোয়েশ্চেন, যে ধরা যাক এটা তালিকা আছে। এই তালিকা থেকে আমি ৩০ নম্বর উপাদানটা খুঁজে বের করব। এটা কিভাবে বের করব? প্রথমে লো সমান, সমান 0 ধরা হইলো, হাই সমান, সমান 4 এবং মিড। প্রথম ধাপে আমরা কি করব? লো সমান, সমান 0 ধরলাম, হাই সমান, সমান কত হচ্ছে? 4 0 1 2 3 4। হাই সমান, সমান 4 পেলাম এবং মিড সমান, সমান কি হবে? 0 প্লাস 4। এই 0 থেকে 4 পর্যন্ত 4, 0 প্লাস 4 ডিভাইড বাই 2, তাহলে কি আসবে? 2। এই 2 নাম্বার ঘর আছে কোনটা? এই 2 নাম্বার ঘর। 1 2 0 1 2 এই 2 নাম্বার ঘর আছে। এই যে এর মিড সমান, সমান 30, যা 30 এর সমান। যে 30 এর সমান পাইলো, 30 এর সমান পাইলে কি হলো? এই উপাদানটি 2 এ পাওয়া গেছে এবং সার্চটা কমপ্লিট করে ফেলছে। এবার আমরা আসি লিস্ট। একটা লিস্টের থেকে অ্যালগরিদমের মাধ্যমে কিভাবে সার্চ করা হয়।
এটা বাইনারি সার্চ অ্যালগরিদমের মাধ্যমে লিস্ট থেকে কিভাবে সার্চ করা যায়। বাইনারি সার্চ একটি দক্ষ অনুসন্ধান পদ্ধতি যা সাধারণত সাজানো সর্টেড তালিকার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা আমরা জানি। এটি তালিকার মধ্যবর্তী উপাদানের সাথে অনুসন্ধান করা উপাদানের তুলনা করে এবং প্রতিবার তালিকার অর্ধেক অংশকে বাদ দিয়ে অনুসন্ধান প্রক্রিয়া চালিয়ে যায়। নিচে বাংলা অ্যালগরিদম দেখতেছি আমরা কিভাবে সার্চ করে এটা লিস্ট থেকে কিভাবে অ্যালগরিদম সার্চ করে থাকে। অ্যাকচুয়ালি এখানে একই রকম সিস্টেম ইউজ করে থাকে। তালিকার প্রথম এবং শেষ ইন্ডেক্স নির্ধারণ করুন। একইভাবে প্রথম ইন্ডেক্সের লো এবং শেষ ইন্ডেক্সকে হাই হিসেবে নির্ধারণ করুন। মানে একদম সেম। আগে আমরা যেটা দেখেছি এটার ক্ষেত্রেও একই রকম। এই অ্যালগরিদমটা এবং এখানে অ্যালগরিদমটা সেম, একই রকম। যেহেতু এটা বাইনারি সার্চ তাই একই রকম। এবার আমরা আসি লিনিয়ার সার্চের ক্ষেত্রে। অ্যারে এবং লিস্ট। লিনিয়ার সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে কিসে অ্যারে এবং লিস্টে কিভাবে কাজ করে থাকে। অ্যারে অ্যারের ক্ষেত্রে লিনিয়ার সার্চ হলো একটি সহজ এবং সরল উপাদান পদ্ধতি যা একটি তালিকা বা অ্যারে থেকে একটি নির্দিষ্ট উপাদান খুঁজে বের করার ব্যবহৃত হয়। এই পদ্ধতি তালিকার প্রতিটি উপাদানের পর্যায়ক্রমে পরীক্ষা করা হয় যতক্ষণ না খুঁজে পাওয়া যায় উপাদানটি মিলে যায় তা পুরো তালিকা পরীক্ষা করে শেষে বাংলায় লেখা যায়। লিনিয়ার সার্চের অ্যালগরিদমটি নিচে ব্যাখ্যা করা হলো। দেখেন এটা লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমরা জানি এটা সহজ সরল পদ্ধতি। এটাতে কি যে বাইনারি সার্চে যেমন আমাকে মিডল করে ভাগ করে করতে হইছে, এখানে ভাগ করে করার প্রয়োজন নাই। আমরা দেখি অ্যালগরিদমটা কিভাবে করা হয়। প্রথমে ইন্ডেক্স থেকে শুরু করে অ্যারে প্রতিটি উপাদানের পর্যায়ক্রমে পরীক্ষা করুন। চলমান ইন্ডেক্সকে দিকে যে আই দিয়ে নির্দেশিত করা যেতে পারে। তাহলে এখানে কি করা হয়েছে যে একটা লিস্ট থেকে প্রথম ইন্ডেক্স থেকে শুরু করে অ্যারের প্রতিটি উপাদানের পর্যায়ক্রমে পরীক্ষা করুন। অ্যারের প্রতিটা উপাদানকে পর্যায়ক্রমে পরীক্ষা করার প্রয়োজন হয়েছে। চলমান ইন্ডেক্সকে আই দিয়ে নির্দেশিত করা যেতে পারে। কিছু প্রতিটি উপাদানের অনুসন্ধানের উপাদানের সাথে তুলনা করুন। প্রতিটি উপাদানকে অ্যারে উপাদানের সাথে তুলনা করছে। যে যদি অ্যারে আই অনুসন্ধান উপাদানটি সমান হয় তাহলে উপাদানটি পাওয়া গেছে এবং আই ইন্ডেক্সটি ফলাফল হিসেবে ফেরত দিন। যদি পুরো অ্যারেতে প্রতিটি উপাদান পরীক্ষা করার শেষে এই উপাদানটি পাওয়া না যায় তাহলে উপাদানটি পাওয়া যায়নি বা -1 ফলাফল হিসেবে ফেরত দিন। এখন দেখেন ব্যাপারটা কি হইতেছে এখানে। এই অ্যালগরিদমের ক্ষেত্রে অ্যারের ক্ষেত্রে এটা লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ হচ্ছে সাধারণ সরল সার্চ পদ্ধতি। এই সার্চের সিস্টেম হচ্ছে যে প্রতিটা উপাদানকে একটা করে সার্চ খুঁজে চেক করা। এটা লুপের মাধ্যমে চেক করা হয়। যেমন আমার এখানে যদি ২১, ৩৪, ৫০ একটু গ্যাপ দিয়ে দেই। আচ্ছা আমার পরে একটা উদাহরণ আছে। উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেওয়ার দরকার নেই। আমরা উদাহরণে চলে যাই। এই যে উদাহরণ আছে যেমন একইভাবে সার্চ করে। যেমন আমরা কি করতেছি 7, 14, 28, 33, 49, 56 এই উপাদানগুলি আছে। এখান থেকে আমার 33 উপাদানটা খুঁজে বের করতে হবে। আমরা বাইনারি সার্চে দেখছি এটাকে টোটালি ইন্ডেক্সটাকে অর্ধেক করে তারপরে খুঁজে বের করে। আর এখানে আমাদের কি যেমন i = 0 হিসেবে নির্ধারণ করা হচ্ছে। থেকে শুরু করে প্রতিটি উপাদানটা পরীক্ষা করুন। এই যে অ্যারে 0 তম যে অ্যারের প্রথম উপাদানটা আমরা যে এগুলো সাজানো হয় 0, 1, 2, 3, 4 এভাবে সিলেক্ট করা হয়ে থাকে। 0 তম অ্যারের 0 তম অবস্থানে যে আছে তাকে আমরা চেক করি প্রথম। আর এই 0 কে প্রথম i দ্বারা নির্ধারণ করা হয়েছে। এই 0 তম অবস্থানে আমি কি করব এই 7 এই প্রথম এই উপাদান যেই ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সের সাথে আমি কি করব আমার উপাদানটাকে এই ফার্স্ট ইন্ডেক্সের উপাদানের সাথে ম্যাচিং করব। যদি দেখি যে না ম্যাচ করে নাই তখন আমরা পরের ধাপে যাব। পরের ধাপে যাব কি এর 14 এর সাথে ম্যাচ করব। যদি না ম্যাচিং হয় তাহলে 28 এর সাথে ম্যাচিং করব। যদি না হয় তারপরটা যাব। ঠিক এইভাবে আস্তে, আস্তে যখন আমি দেখলাম যে এই ইন্ডেক্সে যে এক করে এর মান বাড়ানো হয়েছে। ইন্ডেক্সের মান বাড়ানো হয়েছে 0, 1, 2, 3 বাড়ানো হলো তখন 33 আসলো। 33 আসার পর বলে কি উপাদানটা পাওয়া গেছে এবং এই ৩ নাম্বার ইন্ডেক্সে উপাদানটি পাওয়া গেছে আর উপাদানটা কি এটা ফেরত দিন বা উপাদানটা প্রিন্ট আউট করে দিন। শেষ। তাহলে এখানে কি হইতেছে লিনিয়ার সার্চের ক্ষেত্রে জাস্ট একটা করে আমাকে ধাপে সামনের দিকে এগোতে হচ্ছে। যখনই আমি আমার উপাদানটা পেয়ে গেছি তখন এটাকে ফলাফল হিসেবে প্রদান করা হয়েছে। এখন সাপোজ আমি যেমন এখানে দিলাম 33, সাপোজ আমার এখানে আমি সার্চ করতেছি কত 58, তখন সে কি করবে এভাবে
অ্যারে 0 তে 7 এর সাথে ম্যাচিং করবে, 28 এর সাথে 40 এর সাথে ম্যাচিং করবে, ম্যাচিং করতে, করতে 13, 45, 49 এবং 56 এমন করতে, করতে কি হয়েছে অ্যারে আমার সব শেষ হয়ে যাবে। অ্যারে 3, অ্যারে 4, অ্যারে 5 পর্যন্ত যাওয়ার পর দেখবে যে এখানে আর কোনো অ্যারের সাইজ শেষ হয়ে গেছে। তাহলে আর আমার এখানে খোঁজার কোনো নাই। তখন সে কি বলবে? এখানে কোনো ডাটা নাই। এই ডাটা পাওয়া যায়নি। তখন -1 দিয়ে শেষ করে দিবে। তারপর আমরা যে লিস্টের ক্ষেত্রে। একটা লিস্টের ক্ষেত্রে কি করবে? লিনিয়ার সার্চের ক্ষেত্রে লিস্টে একইভাবে লিনিয়ার সার্চ একটি সহজ সমাধান সিস্টেম, একই কথা। আমরা এই কথাগুলো লেখলে লিখতে পারি না, এটা জাস্ট বলা হয়। এটার জন্য পরীক্ষার সময় যদি আমরা নাও লিখি কোনো সমস্যা নেই। এটা বোঝার জন্য লেখা হইছে। তালিকায় প্রথম উপাদান থেকে শুরু করুন এবং একটি ইনডেক্স ভেরিয়েবল i নির্ধারণ করুন এবং যা 0 থেকে শুরু হবে। মানে i এর মান প্রথম 0 ধরা হইলো এবং অ্যারের ক্ষেত্রে আমাদের যেমন অ্যারে বা i এর মান 0 দিয়ে শুরু করা হয়েছে। এই যে একইভাবে ওইখানেও i এর মান 0 দিয়ে ধরা হয় এবং ওইখানে যেমন অ্যারে হিসেবে ধরা হয়েছে ওখানে লিস্ট হিসেবে ধরা হয়। পার্থক্য জাস্ট একই, আর মোটামুটি সব কাজ একই রকম। তালিকার প্রতিটি উপাদানকে পর্যায়ক্রমে পরীক্ষা করুন। প্রতিটি উপাদানকে পর্যায়ক্রমে ধাপে, ধাপে পরীক্ষা করতে হবে। লিস্ট i অনুসন্ধানের উপাদানের সমান হয়, তখন উপাদানটি পাওয়া গেছে এবং ইনডেক্সের ফলাফল হিসেবে ফেরত দিন। যদি ইনডেক্সে পাওয়া যায় তখন ফলাফল হিসেবে ফেরত দিন। আর যদি পাওয়া না যায়, সরি, এর যে অনুসন্ধান হিসেবে ফেরত দিন। যদি না পাওয়া যায় তখন i এর মান 1 বাড়িয়ে দিন। 1 বাড়িয়ে দেওয়ার পর পরবর্তী ধাপটা চেক করা হলো। ওই ধাপে যদি চেক করে না পাওয়া যায় তাহলে একইভাবে লুপ চলতে থাকবে। একের পর এক সামনের দিকে চেক করা হয়ে যাবে। উদাহরণটা আমি এক্সাম্পলটা এখানে দেখি। একই রকম জাস্ট এখানে অ্যারে হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে আর এখানে লিস্ট হিসেবে চেক করা হইতেছে। আমার এখানে লিস্ট আছে কি 15, 22, 33, 47 এবং 59। এইখানের মধ্যে 47 টাকে কি করছে খুঁজে বাইর করার জন্য চেষ্টা করা হইতেছে। যখন প্রথম ধাপে আমাদের কাছে i is equal to 0, এই যে উপরে i এর মান 0 হিসেবে ধরা হইতেছে এবং ফার্স্ট উপাদানটা 0, 0 তে কিছু 50 এর সাথে 47 চেক করে দেখলো যে না উপাদানটি পাওয়া যায়নি। তারপর পরবর্তী ধাপ আসবে, তারপর পরবর্তী ধাপ, পরবর্তী ধাপ। এভাবে প্রতিটি ধাপ চেক করার পর ফাইনালি যখন দেখা যাবে যে এখানে 47 টা ম্যাচিং করলো তখন উপাদানটি পাওয়া গেছে বলে সেখানে 3 নাম্বার ইনডেক্সে পাওয়া গেছে, রেজাল্টটা দিয়ে দিবে। আর যদি না পাওয়া যায় 4 নাম্বার ইনডেক্সে চেক করে দেখা হলো যে নাই। যদি এখানে আমার 47 না হয়, যদি 77 হয় তাহলে তো আমি আর পাবো না। 77 হলে আর আমি আর পাবো না, তখন কি হবে? বলে যে এখানে ইনডেক্সে পাওয়া যায়নি, এখানে ডাটা পাওয়া যায়নি, শেষ করে সে অ্যালগরিদম কমপ্লিট করবে। এখন আমরা আসি কমপ্লেক্সিটি। যখন আমরা এই ধরনের সার্চিং করে থাকবো, সার্চিং অ্যালগরিদম করে থাকবো, এখানে কি, কি কমপ্লেক্সিটি বা কি, কি জিনিস আমরা ফেস করতে পারি? কমপ্লেক্সিটি অফ লিনিয়ার অ্যান্ড বাইনারি সার্চ অ্যালগরিদম। লিনিয়ার লিনিয়ার সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে কি কমপ্লেক্সিটি থেকে থাকে? লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ অ্যালগরিদম উভয় তালিকা বা অ্যারে থেকে একটি নির্দিষ্ট উপাদান খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়, তবে এই দুইটি অ্যালগরিদম জটিলতা এবং দক্ষতা ভিন্ন। নিচে এই দুইটি সার্চ অ্যালগরিদম জটিলতা ও পারফরম্যান্স তুলনা করা হলো। সময়, এখানে একটা সময় ইস্যু আছে লিনিয়ার সার্চে। যদি প্রথম উপাদান খুঁজে পাওয়া উপাদান হয় তবে প্রথমেই সার্চ সম্পূর্ণ হয়ে থাকে। এটা একটা সময় কমপ্লেক্সিটি। যদি না পাওয়া যায় তাহলে কি হয়? গড় ক্ষেত্রে, এভারেজ ক্ষেত্রে কি হয়? তালিকার মাঝামাঝি উপাদান খুঁজে পাওয়ার সময় গড় উপাদান সময় লাগে। নিকৃষ্ট ক্ষেত্রে মানে অর্স কেস, যদি উপাদানটি তালিকায় একেবারে শেষে থাকে তাহলে তালিকা, তবে পুরো তালিকা পরীক্ষা করতে হয়। এখন দেখেন এখানে কি প্রবলেম রয়েছে লিনিয়ার সার্চের ক্ষেত্রে, যে সময়ের ক্ষেত্রে সময়ের কি প্রবলেম দেখা যায়? যদি একটা লিস্ট থাকে, আমার লিস্টের শুরুতে যদি আমি ডাটাটা পেয়ে থাকি তাহলে কি আমার সময় খুব অল্প লাগবে? এটা হচ্ছে বেস্ট কেস হিসেবে দেখবো যে খুব দ্রুত পেয়ে গেছি। কিন্তু আমরা যে এই ডাটাটা যে ওইখানে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। অনেক সময় সার্চ করতে বেশি সময় লাগতেছে, অনেক সময় কম সময় লাগবে, অনেক সময় নরমাল সময় লাগবে। যখন আমার লিস্টের শুরুতে থাকবে তখন কি আমি খুব অল্প দ্রুত সময় পেয়ে যাব? যদি মাঝামাঝি থেকে থাকে তাহলে আমার কি সময় বেশি লাগবে? মিড লেভেলে লাগবে। আর যদি এখানে ডাটা না থাকে তাহলে কি করতে হবে? আমার পুরোটাই চেক করবে। আর যদি সবাই শেষে থাকে তাও পুরোটা চেক করতে হবে। তাহলে এখানে আমার কি সবচেয়ে বেশি সময়, প্রচুর সময় লাগবে। একটা টাইম, একটা কমপ্লেক্সিটি আছে। কখনো টাইম নির্দিষ্ট বলা যাবে না যে আমার এই সার্চটা এত সময়ের মধ্যে সম্পূর্ণ হবে। স্থান জটিলতা। লিনিয়ার সার্চের
লিনিয়ার সার্চের অতিরিক্ত স্থান ব্যবহার করা না, শুধুমাত্র স্থির মেমোরির প্রয়োজন হয়। এই যে স্পেস কমপ্লেক্সিটি, লিনিয়ার সার্চের অতিরিক্ত স্থান ব্যবহার করে না, শুধুমাত্র স্থির মেমোরি প্রয়োজন হয়। মানে কি, এখানে সে এক্সট্রা কোনো মেমোরি নিবে না। তো এখানে স্পেসের ক্ষেত্রে কমপ্লেক্সিটি বলতে কি এখানে কোনো সমস্যা নাই। এখানে শুধুমাত্র একটা মেমোরি স্পেস ইউজ করে থাকে, যে ধীরে ধীরে মেমোরি স্পেস বাড়তে নিবে তা না। একটা মেমোরি স্পেসের মধ্যে একটা একটা চেক করবে, ধীরে ধীরে চলে যাবে। যেমন 0 1 একটা জায়গা প্লেস নেওয়া হচ্ছে, আর সামনের দিকে আর বেশি নেওয়ার প্রয়োজন হয় না। দক্ষতা, এফিসিয়েন্সি, এটা না দিলে চলবে। এফিসিয়েন্সি, দক্ষতা, ছোট তালিকার জন্য সহজ ও কার্যকরী, তবে বড় তালিকার ক্ষেত্রে কম কার্যকর, কারণ প্রতিটি উপাদান পরীক্ষা করতে হয়। তাহলে দক্ষতার ক্ষেত্রে কি, যখন আমরা ছোট কোনো তালিকা দেখব বা আমরা ধারণা করতে পারি এটা ছোট তালিকা হবে, তখন আমরা লিনিয়ার সার্চটা ইউজ করতে পারি। কিন্তু যদি বড় তালিকা হয়, তাহলে এটা না ইউজ করেই ভালো, কারণ আমরা জানি না যে এই বড় তালিকা হলে এই সার্চটা আমরা কোন পয়েন্ট থেকে পাবো। সাপোজ যেমন আমার একটা সার্চ আছে, 10টা ডাটার মধ্যে সার্চ করতে হবে, তাহলে আমার কোনো লিনিয়ার সার্চ কোনো সমস্যা নাই। তো যদি আমার এখানে 1000 ডাটা থাকে বা আরো বেশি থাকে, তখন আমরা লিনিয়ার সার্চ মানে আমাদের জন্য বিপজ্জনক হইতে পারে। কারণ দেখা গেল যে ডাটাটা সবার শেষে আছে বা নাও থাকতে পারে। তাহলে কমপ্লেক্সিটি দেখে প্রচুর সময়ের অপচয় হবে, প্রচুর সময় প্রয়োজন হবে। এবার আসি আমরা বাইনারি সার্চের কমপ্লেক্সিটি সময়ের ক্ষেত্রে। এই সময়ের ক্ষেত্রে যদি বেস্ট কেসটা কখন আসবে, বেস্ট কেস হবে কি, যখন এটা ডাটাটা একদম মাঝখানে থাকবে, তখন আমরা কি এক সার্চে পেয়ে যাব। গড় ক্ষেত্র হচ্ছে প্রতিটি উপাদানের ক্ষেত্রে অর্ধেক সময় যায়, তাই গড় উপাদানের সময় লাগে। মানে যদি এই ডাটাটা লগ এন বলতে এখানে বোঝাচ্ছে, যেমন সাধারণত কি যে মাঝামাঝি নাই, কিন্তু প্রথম দুইটার মাঝামাঝি বা লাস্ট দুইটার মাঝামাঝি এটা আপাতত গড় গড় অর্ধেক সময় যদি লেগে থাকে, তাহলে এটা আমরা গড় মানে এভারেজ কেস বলা হয়। নিকৃষ্ট অস্ত্র হচ্ছে প্রতিটি উপাদান না পাওয়া পর্যন্ত প্রতিবার তালিকাকে অর্ধেক করতে করতে বিভক্ত করে অনুসন্ধান চালানো হয়। মানে যখন যদি এটা না থাকে, যদি উপাদান যদি না থেকে থাকে, উপাদান না পাওয়া যায়, উপাদান নাই এখানে, তখন আমাদের কি করতে হবে, প্রতিটা বারবার চেক করতে 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 পুরাটাই তছনছ করতে হবে। অর্ধেক করতে 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 লাস্টে দেখা যায় উপাদানটা নাই, অথবা দেখা গেল যে একদম লাস্টের দিকে এমন এক কমপ্লেক্স পজিশনে আছে যে আমাকে প্রতিটা উপাদান অর্ধেক করতে 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 এমন একটা পজিশনে এসে ডাটাটা পাওয়া গেল যে এতে প্রচুর সময়টা প্রয়োজন হচ্ছে। এটা প্রয়োজন নেই। স্থান, বাইনারি সার্চের অতিরিক্ত স্থান ব্যবহার করে না, শুধুমাত্র স্থির মেমোরি প্রয়োজন হয়। একইভাবে বাইনারি লিনিয়ার সার্চে যেরকম, বাইনারি সার্চের ক্ষেত্রে একই রকম, যার জন্য অতিরিক্ত এক্সট্রা কোনো মেমোরি স্পেস আমার প্রয়োজন হয় না, একটা মেমোরি স্পেসই সে কার্য সম্পন্ন করে থাকে। এফিসিয়েন্সি, সাজানো তালিকার জন্য অত্যন্ত জরুরি, কার্যকরী। মানে যদি একটা তালিকা সাজানো থেকে থাকে, তাহলে আমার এটা সাজানো বলতে এখানে কি বোঝাচ্ছে সেটা একটু বলি আমি। সাজানো মানে হচ্ছে গিয়ে, যেমন ছোট থেকে বড়, যেমন আছে কিরকম, আমার একটা ডাটা আছে, উপরে দিয়ে আমি ডাটা টেবিলটি একটু দেখে একটা ছোট সাজানো আছে। এক্সাম্পল গুলি যেমন অ্যালগোরিদম তৈরি করেছি, এক্সাম্পল ছিল যেমন এখানে 15 22 33 47 59। মানে এখানে ডাটাটা কি, ডাটাটা হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে বা বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। যখন এই ধরনের সাজানো হবে, তখন আমার বাইনারি সার্চ ইউজ করতে পারবো। কিন্তু যদি এরকম হয় যে 15 পর 22 ঠিক আছে, তারপরে চলে আসলো 59, তারপর আবার 33, তারপর দেখালো 45। তো এই যে এলোমেলো হয়, ছোটর পরে মাঝখানে বড়, ছোট যখন কোনো লিস্ট থাকবে, ওই ক্ষেত্রে আমার কোনো বাইনারি সার্চ ইউজ করার সুফল নাই বা ইউজ করা যাবে না, এক কথা যাবেই না। বাইনারি সার্চ ইউজ করা যাবে না যদি কিনা এখানে এলোমেলো থাকে, তাহলে বাইনারি সার্চ ইউজ করা যাবে না। কিন্তু যদি এরকম সাজানো আকারে সাজানো থাকে, তাহলে আমি বাইনারি সার্চ ইউজ করা যাবে। মানে এক কথা সর্টিং করা থাকলে আমি বাইনারি সার্চ ইউজ করতে পারবো। তবে বড় তালিকার ক্ষেত্রে কম কার্যকর, কারণ প্রতিটি উপাদান পরীক্ষা করতে হয়। যদি খুব বেশি বড় হয়, তাহলে এটা প্রতিটা উপাদান পরীক্ষা করতে হয়। এটা একটু, না সরি, এটা না বাইনারি সার্চ এর ক্ষেত্রে, এটা তো ইয়ার ক্ষেত্রে। হ্যাঁ,
যদি বড় তালিকার ক্ষেত্রে দ্রুত সার্চ করা সম্ভব, দ্রুত সার্চ করতে, তবে তালিকা যদি সাজানো না থাকে তাহলে প্রত্যেক তালিকা সাজাতে হয়, যার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হয়। মানে যদি এটা সাজানো না থাকে, প্রথমে আমাকে সাজাতে হবে। সাজানো মানে হচ্ছে আমাকে প্রথম সর্টিং করে নিতে হবে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সর্টিং করতে হবে। সর্টিং করার পর তারপর আমি এটাকে সাজাতে পারবো। কম্পারিজন মানে হচ্ছে এই দুইটার মধ্যে কম্পারিজনটা কি। লিনিয়ার সার্চের প্রতিটি উপাদানের পরীক্ষা করা হয়। লিনিয়ার সার্চের ক্ষেত্রে প্রতিটি উপাদানের পরীক্ষা করা হয়, তাই এটি বড় তালিকার জন্য ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। বাইনারি সার্চের ক্ষেত্রে বড় তালিকা দ্রুত সম্পন্ন করা যায়, কারণ প্রতিবার অর্ধেক অর্ধেক করে কাজ করা হয়, অর্ধেক অর্ধেক করে তালিকা ছোট হয়ে যায়। যেমন আমার 100টা একটা লিস্ট আছে বা 1000টা লিস্ট আছে, আমি ফার্স্ট যখন সার্চ করবো তখনই এটা আমাকে অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে গেলে কি 500 হয়ে যাবে। যদি আবার সার্চে কমান্ড আসে তখন কি হচ্ছে, আবার 250 হয়ে যাবে। তারপর এইভাবে জাস্ট কমতে থাকবে, 175 হবে, তারপর আরো কমবে। এভাবে কমতে কমতে কি খুব দ্রুত বড় তালিকাকে খুব ছোট করে, দ্রুত অল্প সময়ের মধ্যে ছোট করে ফেলা যায়। এই জন্য বাইনারি সার্চটা বড় সার্চের ক্ষেত্রে খুব ভালো। প্রয়োজনীয়তা, লিনিয়ার সার্চের জন্য তালিকা সাজানো হওয়ার প্রয়োজন নাই, এটি যে কোনো তালিকায় কাজ করে। লিনিয়ার সার্চের ক্ষেত্রে কোনো সাজানো তালিকা বা সর্টেড ডাটা প্রয়োজন নাই, তালিকার প্রয়োজন নেই। কিন্তু বাইনারি সার্চের ক্ষেত্রে সর্টেড অবশ্যই করতে হবে, প্রয়োজন হবে। যদি সর্টেড না থাকে তাহলে সর্টেড করে নিতে হবে। সংক্ষেপ পার্থক্য, লিনিয়ার সার্চ সরল কিন্তু বড় তালিকার জন্য কার্যকরী নয়, বাইনারি সার্চ কার্যকরী, দ্রুত, তবে শুধুমাত্র সাজানো তালিকার জন্য প্রয়োজন। এবার আমরা আসি সর্টিং অপারেশন। সর্টিং অপারেশনটা কি, যে সর্ট করা, সাজানো। আমার একটা যে বাইনারি সার্চের ক্ষেত্রে যে আমরা সর্টিং করার কথা বলতেছি, সেই সর্টিং অপারেশনগুলি আমরা ডাটা স্ট্রাকচারে কি কাজ করে থাকে সেটা আমরা সেই টেকনিকগুলি দেখব। তো এই সর্টিং করার জন্য কতগুলি টেকনিক আছে। টেকনিক হচ্ছে বাবল সর্ট, ইনসার্শন সর্ট, সিলেকশন সর্ট, মার্জ সর্ট, কুইক সর্ট, হিপ সর্ট, রেডিশ সর্ট, কাউন্টিং সর্ট, বটেক্স সর্ট, সেল সর্ট। এই শর্টগুলি আমরা দেখতে পাই নরমালি, জাস্ট শর্টিং টেকনিকগুলি। কি কি শর্টিং টেকনিক আছে এখানে? শর্টিং টেকনিকগুলি হচ্ছে জাস্ট এখান থেকে আমরা নামটা দেখি, তারপর আমরা বিস্তারিত দেখব। একটা হচ্ছে বাবল শর্ট, ইনসার্শন শর্ট, এর ইম্পর্টেন্ট। দিস শর্টিং প্রসেসগুলি কি কি টেকনিক, কি কি শর্ট কোশ্চেন আকারে থাকে, অথবা নির্দিষ্ট একটা বাবল শর্ট উঠে দিতে পারে যে বাবল শর্ট কাকে বলে, এটা কি। তো বাবল শর্ট, ইনসার্শন শর্ট, সিলেকশন শর্ট, মার্জ শর্ট, কুইক শর্ট, হিপ শর্ট, রেডিশ শর্ট, কাউন্টিং শর্ট, বাকেট শর্ট, সেল শর্ট, এই শর্টগুলি আমরা দেখতে পারি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাবল শট, কুইক শট, হিপ শট, ইনসার্শন শট, সিলেকশন শট এবং মার্জ শট। এই কয়েকটা শট হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বাবল শট, বাবল শটটা কি? বাবল শট এটি সাধারণ শর্টিং পদ্ধতি, যেখানে তালিকা উপাদানগুলি বারবার তুলনা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী তাদের অবস্থান বিনিময় করা হয়। এই পদ্ধতিকে প্রতিটি উপাদানকে তার পরবর্তী উপাদানের সাথে তুলনা করা হয়, এবং যদি প্রথমটি বড় হয় তাহলে তাদের স্থান বিনিময় করা হয়। এই প্রক্রিয়া তালিকা শেষ পর্যন্ত চলতে থাকে এবং বড় উপাদানগুলি তালিকার শেষের দিকে চলে যায়। ঠিক বাবল বা বুদবুদের মতো উপরে উঠে পুরো তালিকা ততক্ষণ পর্যন্ত পুনরাবৃত্তি করা হয় যতক্ষণ না সমস্ত উপাদান সঠিকভাবে সাজানো হয়। সরি, এক সেকেন্ড। স্ক্রিন শেয়ারটা কি দেখতে সমস্যা হচ্ছে কারো? হ্যালো, জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে না। একজন বলছিল স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছে না। আচ্ছা, বাবল শট, এটি মানে বাবল শটের ক্ষেত্রে কি করতেছে, যে একটা লিস্ট আছে, আমি জাস্ট লিস্টটা বলি, লিস্টের ক্ষেত্রে কিভাবে সে করে একটু দেখি। এখানে আমার একটা লিস্ট আছে, সাপোজ 23, 45, 78, 32, 46, 58, আমার একটা লিস্ট আছে। এখানে ছোট বড় মিশানো আছে। এখন এই শর্টটা কিভাবে কাজ করে থাকে দেখেন, উপাদানগুলি বারবার তুলনা করা হয়, মানে একটার সাথে আরেকটা তুলনা করা হয়।
এইটার সাথে কি হয়েছে, পাশেরটার সাথে পাশেরটা তুলনা করা হয়ে থাকে। যেমন বাবল সর্ট একটি সাধারণ সর্টিং পদ্ধতি যেখানে তালিকার উপাদানগুলি বারবার তুলনা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী তাদের অবস্থান বিনিময় করা হয়। এই পদ্ধতিকে প্রতিটি উপাদানে তার পরবর্তী উপাদানের সাথে তুলনা করা হয়। মানে প্রতিটি উপাদান তার পরবর্তী উপাদানের সাথে তুলনা করা হয়। যেমন এই উপাদানটি এই উপাদানের সাথে তুলনা করা হয়। তুলনা করার পর আমি এখানে সর্টিং করার সিস্টেমকে ২ ধরনের সর্টিং হইতে পারে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট। যদি আমি ছোট থেকে বড় করতে চাই তাহলে আমি ১ম কি করতে পারি যে এই উপাদানের সাথে এই উপাদানটাকে তুলনা করব। তুলনা করার পর দেখা যাবে যে এটাতে এটা কি বড়? হ্যাঁ, এটা বড়। বড় হয়ে থাকলে এখানেই থাকবে। যদি এটা থেকে এটা বড় হয় তাহলে এটা বড়, এটা থাকবে। তখন আমি কি করব? এটার সাথে এটা তুলনা করব। 78 এর সাথে 32 তুলনা করলাম। তুলনা করে দেখলাম যে হ্যাঁ, এটা ছোট হয়ে গেছে। তখন আমি কি করব? এই 32 কে এই পাশে নিয়ে আসবো। 32 আর 78 এই পাশে থাকবে। কারণ এটা হচ্ছে এটা বড় পাওয়া গেছে। মানে ছোট পাওয়া গেছে। তখন আবার এটার সাথে তুলনা করে হ্যাঁ, এটা আবার ছোট হয়ে গেছে। তখন এটাকে আবার এই পাশে নিয়ে আসবো। 78 কে এই পাশে নিয়ে আসবো, 46 এই পাশে নিয়ে আসবো। 46 তারপর 78 তারপর আবার 78 এর সাথে 58 কে তুলনা করো। তাহলে কি 78 বড় 58 এর চাইতে। তখন আবার কি হবে? 58 টা এই পাশে চলে আসবে। এই যে পরস্পরের সাথে তুলনা করা হলো। তুলনা করার পর এখন আবার কি হইছে? আবার এখানে সর্টিং করা হবে। যে এটার সাথে দেখবে হ্যাঁ, ম্যাচিং করছে বড় আছে। তখন আবার দেখা যাবে এটা ছোট আছে। তখন এইটাকে তার স্থান পরিবর্তন হবে। এইভাবে স্থান পরিবর্তন করতে, করতে একটা সময় দেখা যাবে যে একবার সর্টিং আর কোন স্থান পরিবর্তন হচ্ছে না। তখন কি হচ্ছে? হ্যাঁ, সর্টিং কমপ্লিট হয়ে গেছে, ছোট থেকে বড় হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এই পদ্ধতিতে প্রতিটি উপাদান তার পরবর্তী উপাদানের সাথে তুলনা করা হয় এবং যদি প্রথমটা বড় হয় তাহলে তাদের স্থান বিনিময় হবে। এই প্রক্রিয়াকে তালিকার শেষ পর্যন্ত চলতে থাকে এবং বড় উপাদানগুলি তালিকার শেষের দিকে চলে যায়। বড় উপাদানগুলি তালিকার শেষের দিকে চলে যায়। এই যে তালিকার শেষের দিকে চলে যাচ্ছে বড় উপাদানগুলি। ঠিক বাবল বুদবুদের মতো উপরে, উপরে এসে পুরো তালিকা ততক্ষণ পর্যন্ত পুনরাবৃত্তি মানে এই জিনিসটা আবার চলতে থাকে। পুনরাবৃত্তি হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত এই সাজানোটা কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে বাবল সর্ট। তারপর হচ্ছে কুইক সর্ট। কুইক সর্ট এটি বিভাজন বা বিজয়। ডিভাইড বা কনকিউর পদ্ধতি। প্রথমে তালিকা থেকে একটি পিভট উপাদান নির্বাচন করা হয়। একটা পিভট উপাদান নির্বাচন করে এরপর তালিকার উপাদানগুলি পিভটের চেয়ে ছোট এবং বড় ২ ভাগে ভাগ করা হয়। এই প্রক্রিয়া প্রতিটি বিভক্তি অংশের ক্ষেত্রে পুনরাবৃত্তি করা হয়। যতক্ষণ না প্রতিটি অংশ শুধুমাত্র একটি উপাদান থাকে। এরপর এই বিভক্ত অংশগুলো একত্রে মার্জ করা হয়। কুইক সর্টের সাধারণত দ্রুত কাজ করে কারণ এটি প্রতিবার তালিকাকে অর্ধেক করে ভাগ করে থাকে। মানে কুইক সর্টের কাজটা হচ্ছে কি, প্রথমে কি করে ডিভাইডেড করা হয় তালিকাটাকে। তালিকাটা অর্ধেক করে ভাগ করে, ভাগ করার পর একটা পিভট নির্বাচন করা হয়। একটা পিভট মিডল পয়েন্ট একটা পিভট উপাদান কোন সমস্যা আছে নাকি? হ্যাঁ। একটা পিভট উপাদান নির্ধারণ করা হয়। নির্ধারণ করার পরে তারপরে কি হয়েছে? ছোট এবং বড় ২ ভাগে ভাগ করা হয়। যে একপাশে ছোট ভাগ করে, একপাশে বড় ভাগ করে। এভাবে আরকি ছোট, ছোট টুকরো অংশে ভাগ করা হয়। ভাগ করার পর তারপর এগুলি কি করা হয়? যে আ একসাথে মার্জ করে। একসাথে মার্জ করে পুরা তালিকাটা তৈরি করে। তারপর হচ্ছে হিপ শর্ট। হিপ শর্ট এই যে একটি হিপ ডাটা স্ট্রাকচার ব্যবহার করে তালিকাকে সাজানোর পদ্ধতি। প্রথমে একটি ম্যাক্স হিপ বা মিন হিপ তৈরি করা হয়। যেখানে প্রতিটি উপাদানে একটি নির্দিষ্ট কাঠামো মেনে সংগঠিত হয়। এই হিপ থেকে উপরের উপাদানটি রুট সরিয়ে সাজানো তালিকা রাখা হয় এবং হিপ পুনর্গঠন করা হয়। এই প্রক্রিয়া তালিকার সমস্ত উপাদান হিপ থেকে বের না হওয়া পর্যন্ত চলতে থাকে। এখন দেখেন আ আমরা জানি ম্যাক্স হিপ, মিন হিপটা কিরকম পড়েছিলাম আগে বাইনারি ট্রি সর্টিং এর ক্ষেত্রে। যখন ট্রির মধ্যে আ স স ট্রির মধ্যে ইউজ করা ম্যাক্স হিপ, মিন হিপ মানে যখন দেখা যায় একটা উপাদান কি ছোট থেকে বড় আগে ট্রি আকারে সাজানো হয় আবার কি ম্যাক্স হিপসের উপরে দিয়ে বড় থেকে ছোট আকারে সাজানো হয়ে থাকে। এই যে সিস্টেমটা এটা সাধারণত যখন ট্রি সর্টিং এর ক্ষেত্রে সাধারণত এই হিপ সর্টিংটা ইউজ করা হয়। যেখানটা রুট থাকবে, চাইল্ড থাকবে তারপরে যে ইনসার্শন সর্ট একটি সহজ পদ্ধতি যেখানে তালিকার প্রতিটি উপাদানকে তার সঠিক উপাদানে ইনসার্ট করা হয়। শুরুতে তালিকার প্রথম উপাদানটিকে সঠিক অবস্থান ধরে নেওয়া হয়। এরপর দ্বিতীয় উপাদানটি প্রথমটার সাথে তুলনা করে সঠিক অবস্থানে রাখা হয়। এই প্রক্রিয়া পুরো তালিকার জন্য চালানো হয় যতক্ষণ না পর্যন্ত উপাদানটি সঠিক অবস্থানে থাকে।
এই ইনসারশন সিস্টেমটা হচ্ছে গিয়ে প্রথমে কি করতেছে, সর্টিং এর পুরো তালিকাটাতে কি করতেছে, তালিকাটা মনে করেন যে আপনার কাছে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর প্রথম তালিকাটাকে আইডল ধরা হয়। আচ্ছা, আমি এটাকে একটু দেখানো যাবে এখানে। আচ্ছা, উপরে লেখা আছে, এটা নিয়ে আসি কপি করে। হুম। এই ইনসারশনের ক্ষেত্রে কি করা হয়, প্রথমে যেমন মনে করেন প্রথম যে উপাদানটা আছে এই উপাদানটাকে আইডল বা এটা ধরা হয় যে এটি সবচেয়ে ছোট মনে করা হয়। মনে করে কি করলো, এটাকে 23 এখানে সেট করা হলো। সেট করার পর এখন কি হচ্ছে, এইটার সাথে একটা তুলনা করে যে 23 থেকে 56 বড় না ছোট। যদি বড় হয় বসাইলো। তারপর 32 এইভাবে জাস্ট সর্টিং করা হয়। যে এটা হচ্ছে বড় যেটা আছে এটাকে ধরে এটা ধরে চেক করা হয় যে এটার সাথে তুলনা করলো, হ্যাঁ এটা বড়। তারপরে এটা তুলনা করলো, এটা বড়। এটা তুলনা করলো, এটা বড়। এটা তুলনা করলো, বড়। এভাবে জাস্ট সাজিয়ে তুলনা করে একের পর এক সেট করা হয়। যতক্ষণ না পর্যন্ত সর্টিংটা কমপ্লিট হচ্ছে। এই যে ইনসারশন সর্টিং এর সহজ পদ্ধতি হলো যেখানে তালিকার প্রতিটি উপাদানকে তার সঠিক অবস্থানে ইনসার্ট করা হয়। শুরুতে তালিকার প্রথম উপাদানটাকে সঠিক অবস্থানে ধরে নেওয়া হয়। যে প্রথম উপাদানটাকে প্রথম অবস্থানে ধরে নেওয়া হয়। তারপর দ্বিতীয় উপাদানটি প্রথম উপাদানটির সাথে তুলনা করে সঠিক অবস্থানে রাখা হয় এবং এটার সাথে এই উপাদানটিকে তুলনা করা হয়। তুলনা করে তার অবস্থানকে নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়া এই প্রক্রিয়াটি পুরো তালিকার মধ্যে চালানো হয় যতক্ষণ না পর্যন্ত উপাদানটি সঠিক অবস্থানে হয়। যতক্ষণ না পর্যন্ত উপাদানটি কি ছোট থেকে বড় হয়ে যাচ্ছে বা বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে। এটা হচ্ছে ইনসারশন সিস্টেম। তারপরে সিলেকশন সর্ট। সিলেকশন সর্টটা কি? সিলেকশন সর্ট এটি সহজ পদ্ধতি যেখানে তালিকার মধ্যে সর্বনিম্ন বা সর্বোচ্চ উপাদানটি খুঁজে বের করা হয় এবং প্রথম ইন্ডেক্সে রাখা হয়। তারপর তালিকার বাকি অংশের মধ্যে আবার সর্বনিম্ন সর্বোচ্চ উপাদানটি খুঁজে বের করা হয় এবং দ্বিতীয় ইন্ডেক্সে রাখা হয়। এই প্রক্রিয়া তালিকা শেষ পর্যন্ত চলতে থাকে। তো সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে সে কি করে, এই একটা উপাদান নিবে, নেওয়ার পর পুরা প্রত্যেকটার সাথে একটা করে সার্চ করে খুঁজে চেক করে দেখে, তুলনা করে দেখে। তুলনা করে দেখে কিরকম? যখন ১ম এই সারটার ভিতরে কি করা হইছে? যে ১ম এ সে এটা ১ম ইন্ডেক্সটা নিবে। ইন্ডেক্সটা নেওয়ার পর 23 টাকে সে ধরবে। ধরার পরে সে চেক করবে যে সবার সাথে এটার সাথে ম্যাচিং করবে, এটার সাথে ম্যাচিং করবে, এটার সাথে ম্যাচিং করবে। সবার থেকে যখন ছোট হবে তখন সে ১ম ইন্ডেক্সে বসাবে। 23 বসালো। বসানোর পর তার 56 টা সে ম্যাচিং করবে। 56 এরা ম্যাচিং এটার সাথে ম্যাচিং করে দেখলো যে না এটা হচ্ছে এর সাথে সরি কি করছে এর সাথে কম্পেয়ার করবে, ম্যাচিং না কম্পেয়ার করবে। 56 32 এর সাথে কম্পেয়ার করবে। না এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। এটা বাদ। আবার কি করবে পরবর্তী 32 ধরবে। 32 ধরার পর সে কি করবে প্রথম এই প্রথমটা তো হয়ে গেছে, বড় হয়ে গেছে এটা বাদ। পরেরটা থেকে এটার সাথে ম্যাচিং করবে, এটা যে ছোট কিনা? হ্যাঁ ছোট। তারপরটার সাথে ম্যাচিং করবে ছোট। তারপরের সাথে কম্পেয়ার করবে ছোট। যখন হ্যাঁ ছোট আছে তখন এটা 32 এখানে বসিয়ে দিবে। তারপরটার ক্ষেত্রে কি করবে? যেমন তারপরে যেই ঘরটা আছে এই ডাটাটা সরি এই ডাটাটা আবার নিবে। নেওয়ার পর যেটা বাদ গেছিল এটার সাথে তুলনা করবে। যেহেতু 32 সরে গেছে, 46 এর সাথে তুলনা করবে। 46 বড় হয়ে গেছে, এটা বাদ। তার 46 ধরবে। 46 এর সাথে তারপরে ঘরটা তুলনা করবে। হ্যাঁ, কম্পেয়ার করার পর দেখা যায় ছোট আছে। তারপরে তুলনা করবে ছোট আছে। তখন এই 46 টা এখানে নিয়ে আসবে। তারপরটা কি করবে? এই যে তারপর আবার প্রথম দিকের যেই ৪ টা বাকি আছে। কারণ এখান থেকে 23, 32, 46 নিয়ে আসছে। তাহলে এখন আছে 56, 55, 58 এবং 78। তখন এই 56 কে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তারপর এটা এই 58 এর সাথে কম্পেয়ার করবে। তারপর 78 এর সাথে কম্পেয়ার করবে। Your skin is still visible to show ও ঠিক আছে। তুলনা করবে। তুলনা করার পর দেখা যাবে যে হ্যাঁ, এটা ছোট আছে। তখন এই ভ্যালুটাকে এখানে ইনসার্ট করবে। তারপর আমার আছে এখানে কত? 58, 78 58, 78 এর সাথে তুলনা করবে। তুলনা করার পর দেখবে যে হ্যাঁ, 58 ছোট, তারপর 78 অটোমেটিক এখানে বসে যাবে। তখন কি আমার সর্টিং কমপ্লিট হয়ে গেছে। এই যে সিস্টেমটা এটাকে আমরা বলছি সিলেকশন সর্টিং সিস্টেম। সিলেকশন সর্টিং এটি সহজ পদ্ধতি যেখানে তালিকার মধ্যে সর্বনিম্ন বা সর্বোচ্চ উপাদানগুলি খুঁজে বের করা হয় এবং প্রথম ইন্ডেক্সে রাখা হয়। তারপর তালিকার বাকি অংশের মধ্যে থেকে আবার সর্বনিম্ন বা সর্বোচ্চ উপাদানটি বের করা হয় এবং দ্বিতীয় ইন্ডেক্সে রাখা হয়। এই প্রক্রিয়াকে তালিকা শেষ পর্যন্ত চলতে থাকে। তারপর হচ্ছে মার্জ সর্ট। মার্জ সর্টটা কি? মার্জ সর্ট এটি বিভাজন বা বিজয় কনসার্ন পদ্ধতি যেখানে তালিকার বারবার দুইটি ভাগ করা হয় যতক্ষণ না পর্যন্ত প্রতিটি ভাগ একটি উপাদান থাকে। এরপর প্রতিটি ভাগকে ধাপে একত্রিত করে মার্জের এটি সাজানো
একত্রিত করে এটি সাজানো তালিকা তৈরি করে এই পদ্ধতিকে প্রতিটি মার্জের ধাপের তালিকাটিকে অনুসরণে সাজানো হয়ে থাকে। মানে এটা কিছু ডিভাইডেড করা হয়, ডিভাইড করে মানে ছোট ছোট টুকরা করে তারপর এগুলি কিছু আবার একসাথে মার্জ করে তালিকাটা সাজানো হয়ে থাকে। মানে প্রথম টোটালটাকে মার্জ শর্টের ক্ষেত্রে কি করা হয় যে টোটাল লিস্টটাকে সে টুকরো টুকরো করে ফেলে, যেমন দুইটা দুইটা করে দুইটা দুইটা করে ভাগ করে ফেলে, ভাগ করার পর তারা কম্পেয়ার করার পর দেখা যায় কোনটা ছোট। এই দুটো তো এই প্রক্রিয়াটা তো যেমন মনে করে যে 23 সাথে 56 এই দুটো তুলনা করে ছোটটা বসাইলো, বড়টা রেখে দিল, তারপর আবার এই দুইটার সাথে এই দুইটা তুলনা করলো, তুলনা করার পর আবার বসাইলো। প্রথম কিছু এভাবে দুইটা করে প্রত্যেকটা ভাগ করে ফেলে, ভাগ করার পর তারপর আবার সবটি একসাথে তুলনা কম্পেয়ার করে ছোটগুলিকে এক জায়গায় রাখে, আবার বড়গুলোর সাথে আবার কম্পেয়ার করে, এভাবে কম্পেয়ার করে করে সে কি করে একসাথে আবার মার্জ করে বসায় দেয়, অনুক্রম আকারে সাজায় দেয় তালিকাটাকে ছোট থেকে বড় পর্যন্ত। এই সর্টিং সিস্টেম হচ্ছে মার্জ সর্ট। তো এইটা আমি সংক্ষেপে যদি আমি এখানে বলি যে বাবল শট, কুইক শট, হিপ শট, ইনসার্ট শট এবং মার্জ শট জিনিসটা কি? দুটি উপাদান তুলনা করে বড় উপাদানকে তালিকার শেষের দিকে পাঠিয়ে দেওয়া হয়। একটি পিভট নির্বাচন করে উপাদানগুলিকে ভাগ করা হয় এবং এর ক্ষেত্রে একত্রিত করা হয়। হিপ ডেটা স্ট্রাকচারে ব্যবহার করে তালিকাকে সাজানো হয়ে থাকে। উপাদানগুলি সঠিক অবস্থানে ইনসার্ট করে সাজানো হয়ে থাকে। ইনসার্শনের ক্ষেত্রে সর্বনিম্ন বা সর্বোচ্চ উপাদান খুঁজে বের করে সঠিক অবস্থানে রাখা হয়ে থাকে। সিলেকশনের ক্ষেত্রে মার্জ শটের ক্ষেত্রে তালিকাকে ভাগ করে এবং একত্রিত করে সাজানো হয়ে থাকে। প্রতিটা ভাগ করে মানে ফাইন্ড আউট করে আবার একত্রিত করে সাজানো সিস্টেমটা হচ্ছে মার্জ শট। সংক্ষেপে এগুলো উল্লেখ করা হয়েছে। এখন আমরা আসি যে অ্যালগরিদম, যেহেতু আমার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম যেগুলো কি এবং কি কি অ্যালগরিদম আমাদের করতে হবে দেখতে হবে। মানে আমি যে অ্যালগরিদম গুলির কথা বলছি শুধুমাত্র এই অ্যালগরিদম গুলো আমরা পরীক্ষায় দেখতে পাবো। বাবল শট, কুইক শট, হিপ শট, ইনসার্শন শট, সিলেকশন শট এবং মার্জ শট, এই শটগুলির অ্যালগরিদম। আর আমাদের বাবল শট, কুইক শট, হিপ শট, ইনসার্শন শট, সিলেকশন শট এবং মার্জ শট, এই কয়টা শট দেখলেই হবে। আমি এই দুটা এই কয়টা শটের সংখ্যা এবং এই শটগুলির অ্যালগরিদম দেখলেই হবে। প্রথমে আমরা আসি বাবল শটের অ্যালগরিদম। বাবল শটের অ্যালগরিদমটা কিভাবে সম্পন্ন করে থাকে? বাবল শট আমরা জানি সহজ শর্টিং অ্যালগরিদম, যেখানে তালিকার উপাদানগুলি বারবার তুলনা করা হয় এবং প্রয়োজন অনুসারে স্থান বিনিময় করে নিচে অ্যালগরিদমের ধাপগুলি বর্ণনা করা হলো প্রথম ধাপ। প্রথম ধাপে সে কি কাজ করে থাকে? আর অ্যালগরিদম সাধারণত ধাপে ধাপে সম্পন্ন হয়ে থাকে। তো কোনো অ্যালগরিদম লেখার সময় আমরা 1 2 3 এইরকম সিরিয়ালে ধাপ অনুসারে লিখবো। আমাদের ধাপ 1 এই কথাটা না লিখলেও চলবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে না সরি এখানে ধাপটা লিখতেই হবে। কারণ কি আমাদের এখানে লুপ হবে যে এক জায়গা থেকে আবার প্রথম ধাপে যাও, দ্বিতীয় ধাপে যাও, তৃতীয় ধাপে যাও, অনুসরণ করো, এই কথাগুলি থাকে। এইজন্য আমরা এখানে ধাপগুলো উল্লেখ করে দিই। যদি আমাদের এই ধরনের লুপের প্রয়োজন না হয় তাহলে আমাদের ধাপ উল্লেখ না করলেও চলবে। আচ্ছা, এখানে কি জানি আসছে, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না, আমি কি করতে পারি? তো সমস্যা, অথরা পপি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না। এখন আপনি একটু আচ্ছা, আমি শেয়ারটা ক্লোজ করে আবার শেয়ারটা দিচ্ছি। কেউ স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছে না। এখন একটু দেখেন তো, আবার স্ক্রিনটা শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, যারা স্ক্রিন শেয়ারটা দেখতে পারেন নাই তারা কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না অথরা পপি। এখন আমি কিভাবে দেখাবো? স্যার ওনাকে ফোন দেয়া করতে বলেন, গুগল মিটে জয়েন করতে বলেন। পিসিতে না নেটের জন্য হচ্ছে কিনা, বা আসলে এর আগে আমি গুগল মিটে এরকম প্রবলেম ফেস করিনি। আমিও পিসিতে দেখতে পাচ্ছিলাম না, মানে আর পিসিতে আসলেও না ফিক্সড হয়ে থাকে, ওইভাবে ওয়ার্ক করে না।
ফোনে পারফেক্টলি চলতেছে। আচ্ছা, এখন এখন দেখতে পাচ্ছে পপি, উনি দেখতে পাচ্ছেন এখন। আচ্ছা, ঠিক আছে। আর আমি পিডিএফটা দিয়ে দিব, পিডিএফ করে আজকে দিয়ে দিব। আচ্ছা, প্রথম ধাপে আমরা দেখি তালিকার প্রথম দুটি উপাদান তুলনা করুন। মানে প্রথম ধাপে আমরা কি করব, প্রথম দুটো উপাদান বলতে আমাদের যে ফার্স্ট দুটো উপাদান থাকবে সেই দুটো উপাদান তুলনা করা হবে। যদি প্রথম উপাদানটি দ্বিতীয় উপাদানের চেয়ে বড় হয়ে থাকে, প্রথম উপাদানটি দ্বিতীয় উপাদানের চেয়ে বড় হয় তাহলে তাদের স্থান বিনিময় করুন। যদি প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদানের চেয়ে বড় হয়ে থাকে তাহলে স্থান বিনিময় করবে। পরবর্তী দুইটি উপাদানে যদি একই কাজ করুন, একটি করে ধাপ এগিয়ে যান এবং পুরো তালিকা জুড়ে একই প্রক্রিয়া চালিয়ে যান। পুরো ধাপে একই তালিকার শেষ উপাদানের সবচেয়ে বড় উপাদান হয়ে গেলে প্রথম থেকে আবার ধাপ 1 থেকে ধাপ 3 পর্যন্ত পুনরাবৃত্তি করুন। মানে এই এক ধাপ থেকে তৃতীয় ধাপ পর্যন্ত পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না পর্যন্ত সর্টিংটা সাজানোটা কমপ্লিট হচ্ছে। এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন যতক্ষণ না তালিকা পুরোপুরি সাজানো হয়ে থাকে। মানে এখানে মূল কাজটা হচ্ছে এতটুকুই, তালিকার প্রথম দুটি উপাদানকে তুলনা করুন, প্রথম দুটি উপাদানকে তুলনা করবে, তারপর যদি প্রথম উপাদানটি দ্বিতীয় উপাদানের চেয়ে বড় হয়, প্রথম উপাদানটি দ্বিতীয় উপাদানের চেয়ে বড় হয়, যদি প্রথমটা যদি দ্বিতীয়টার চেয়ে বড় হয় তাহলে এই যে আমি একটু আবার একই জিনিস আবার নিয়ে আসি এখানে, এই কথাটা লিখে নিয়ে আসি এখানে। বাবল শর্ট অ্যালগরিদম। এখানে অ্যালগরিদম হিসেবে প্রথম তালিকার দুইটি উপাদানটি তুলনা করুন, প্রথম দুইটা এই দুইটার সাথে তুলনা করলো, তুলনা করার পর যদি কি হয়েছে প্রথমটা যদি প্রথম উপাদানটি দ্বিতীয়টার চেয়ে বড় হয়, যদি প্রথম উপাদানটা দ্বিতীয়টার চেয়ে বড় হয়ে থাকে তাহলে স্থান বিনিময় করুন। স্থান মানে কি 23 যায় 56 যায় 56 যায় 20 আসবে। প্রথম ও দ্বিতীয়, কারণ এখানে কিন্তু প্রথমটা দ্বিতীয়টার চেয়ে বড় না, ছোট আছে, সো এর স্থান বিনিময়ের প্রয়োজন হবে না। পরবর্তী দুটি উপাদান নিয়ে একই কাজ করুন। এর পরের দুটি উপাদান, এই পরবর্তী দুটি উপাদান নিয়ে একই কাজ করতে বলছে, তারপরে পরের দুটি উপাদান নিয়ে একই কাজ করতে হবে। একই জিনিস, এই জিনিসটা কি পুনরায় চলতে থাকবে। এই যে তালিকার শেষ উপাদানের বড় হয়ে গেলে পুনরায় তালিকা জুড়ে একই প্রক্রিয়া চালিয়ে যান। এভাবে পুনরায় চালিয়ে যাবে এবং তালিকার শেষ উপাদান পর্যন্ত বড় উপাদানটি হয়ে গেলে প্রথম থেকে আবার প্রথম ধাপ থেকে তৃতীয় ধাপ পর্যন্ত পুনরায় চলতে থাকবে। এভাবে চলতে চলতে যখন দেখবো যে আমার পুরোটা সাজানো হয়ে গেছে তখন শেষ, আর কিছু করতে হবে না। কুইক সর্ট অ্যালগরিদম। আচ্ছা, সময়ের জটিলতা, এগুলো আমাদের প্রয়োজন নাই। কুইক সর্ট অ্যালগরিদম। আচ্ছা, আমি এখানে কিছু অপ্রয়োজনীয় জিনিস অ্যাড করেছিলাম বোঝানোর জন্য। এগুলি পড়ার জন্য, যেহেতু সামনে পরীক্ষা, ওগুলির প্রয়োজন নেই। মূল অংশগুলি রেখে বাকিগুলি ছেটে তারপর আমি পিডিএফটা দিব। পিডিএফটা তাহলে কালকে সকালে দিয়ে দিব। কুইক সর্ট অ্যালগরিদম। কুইক সর্ট অ্যালগরিদমটা কিরকম আছে? একটি দ্রুত গতি এবং কার্যকরী সর্টিং অ্যালগরিদম যা তালিকার পুনরাবৃত্তি করে অর্ধেক ভাগে বিভক্ত করে ধাপগুলি নিচে বর্ণনা করা হলো। মানে কি করতে হয়েছে, কুইক সর্টের বিধি কি করে, যে তালিকাটাকে অর্ধেক করে ভাগ করে কাজ করে কুইক সর্ট অ্যালগরিদমে। একটি পিভট উপাদান নির্বাচন করুন। সাধারণত তালিকার প্রথম, শেষ বা মধ্যবর্তী উপাদানের পিভট হিসেবে নির্বাচন করা হয়। হ্যাঁ, একজন কোশ্চেন করেছে সাজেশন কি দেওয়া হবে কিনা। হ্যাঁ, অবশ্যই সাজেশন দেওয়া হবে। একটি পিভট উপাদান নির্বাচন করুন। সাধারণত তালিকার প্রথম, শেষ বা মধ্যবর্তী উপাদানের পিভট হিসেবে নির্বাচন করা হয়। তো এই যে এখানে সাধারণত নির্বাচন করা হয়, এই যে কথাটা, এই কথাটা আমাদের প্রয়োজন নাই অ্যালগরিদমের ক্ষেত্রে। একটি পিভট উপাদান নির্বাচন করুন, এটা উল্লেখ এতটুকু লেখলেই হবে অ্যালগরিদমের ক্ষেত্রে। আমি যখন সাজেশন দিব, সাজেশনের সাথে আমি কোশ্চেনের সাথে উত্তরটাও দিয়ে দিই। পিভটের চেয়ে ছোট উপাদানগুলি তালিকার বাম পাশে এবং বড় উপাদানগুলিকে ডান পাশে স্থানান্তর করুন। পিভটের চেয়ে ছোট একটা পিভট আমরা সিলেক্ট করলাম, একটা পিভট সিলেক্ট করলাম মানে একটা উপাদানকে আমরা সিলেক্ট করে নিলাম। আর এই উপাদানটা সিলেক্ট করা যায় কোত্থেকে, প্রথম থেকে, মাঝখান থেকে অথবা শেষের থেকে। আর এই পিভটের চেয়ে ছোট উপাদানগুলি তালিকার বাম পাশে এবং বড় উপাদানগুলি তালিকার ডান পাশে স্থানান্তরিত করুন। তাহলে কি করতেছে, আমি আবার এই জিনিসটা এখানে নিয়ে আসি বোঝার জন্য।
আমার একটা আছে ডাটা আছে, এখানে আমি কুইক সর্ট অ্যালগরিদম ইউজ করব। কুইক সর্টের মাধ্যমে এটাকে সর্ট করব। সেই অ্যালগরিদমটা প্রথম আমি এই উপাদান থেকে যে কোনো একটা উপাদান সিলেক্ট করব। এই উপাদান সিলেক্ট করে বলছি পিভট। পিভট হিসেবে আমি কোনটা ধরবে, যে কোনো উপাদান, হয় মাঝখানে ধরতে পারি, প্রথমে ধরতে পারি, শেষে ধরতে পারি। সাপোজ আমি প্রথমটাই ধরলাম। প্রথমটা ধরার পর আমি কি করব, প্রথমটার সাথে এটার সাথে আমরা তুলনা করব। তুলনা করে কি করতেছি, এটা ধরলে সমস্যা, এটা সবাই ছোট আছে, আমি এমন একটা ধরি যাতে তুলনা করতে সুবিধা হয়। যে 46 ধরলাম, 46 হিসাবে আমি তুলনাটা পিভট হিসেবে ধরে নিলাম। 46 জন পিভট হিসেবে ধরলাম। এই 46 এর সাথে আমি কি করব, এর ছোটকে বাম পাশে এবং বড়কে ডান পাশে নির্বাচন করব। এর ছোট কোনটা আছে 23। তারপর আমরা কি করব, এর ছোট কোনটা আছে তুলনা করব এখানে 46 এর সাথে 32। তারপর আছে ছোট আর আছে নাই। তারপর 46 এর চেয়ে বড় কোনটা 56। তারপর বড় কোনটা আছে 58। বড় কোনটা আছে 78। আর মাঝখানে কাকে রাখবো 46। তাহলে 46 এর বাম পাশে আছে 23, 32 এবং ডান পাশে আছে 56, 78। তাহলে পিভটের তালিকার ডান পাশে এবং বাম পাশে উপাদানগুলি স্থানান্তর করা হলো। বাম পাশে এবং ডান পাশে উপাদানগুলি আলাদাভাবে কুইক সর্ট ব্যবহার করে সাজান। কুইক সর্ট ব্যবহার করে আমরা কি করবো, এটা সাজিয়ে ফেলবো। এইটাকে এই জায়গার ভিতরে আবার কুইক সর্ট ইউজ করতে হবে। 23 এবং 32 এর ভিতরে আবার একটাকে আমরা পিভট হিসেবে ধরবো, পিভট হিসেবে ধরে আবার এটাকে সাজাবো। আবার এই পাশের দিকগুলি কি করবো, আবার একটা পিভট হিসেবে ধরে এটাকে সাজাবো। তাহলে এখান থেকে ছোট বড় হয়ে যাবে, এইভাবে ধাপগুলি সম্পূর্ণ হবে। মানে পুনরাবৃত্তি এইভাবে করব। যেমন এখান থেকে আমাদের মধ্যে এখানে তো দুইটা সংখ্যা আছে মাত্র, দুইটা সংখ্যা 32 যদি ধরে থাকি, 32 ধরলে কি হবে, আর বাম পাশে একটাই সংখ্যা থাকবে, মানে এটা যা আছে তাই হবে। যদি এখান থেকে 58 ধরি, এটা বাম পাশে যা আছে ডান পাশে তা আছে, ডান পাশে বড়টা আছে, বাম পাশে ছোটটা আছে। পরে আমরা এটা কি করব, সবগুলিকে একসাথে মার্জ করে দিব, শেষ। এজ এ কুইক শর্ট অ্যালগরিদমের সিস্টেম। তো প্রথমে একটা পিভট ধরবো, পিভট ধরে ছোটটাকে বাম পাশে রাখবো, বড়টাকে ডান পাশে রাখলাম, রাখার পর একসাথে করে দিলাম। এই যে বাম পাশে এবং ডান পাশে উপাদানগুলো আলাদাভাবে কুইক শর্টে ব্যবহার করে সাজানো হয়। এই প্রক্রিয়া পুনরাবৃত্তি যতক্ষণ না পর্যন্ত প্রতিটি উপাদান তার সঠিক স্থানে থাকতেছে। জটিলতা, সেরা ক্ষেত্রে বেস্ট কেস, অনলগ এবং নিকৃষ্ট ক্ষেত্রে সময় জটিলতা, এগুলি দরকার নাই, প্রয়োজন নেই আমাদের। হিপশট অ্যালগরিদম। হিপশট অ্যালগরিদমে কিভাবে এই কাজগুলো করে থাকে? এটি সর্টিং অ্যালগরিদম যা প্রতিটি হিপশট হিসেবে ব্যবহার করে কাজ করে থাকে। এটি একটি বিন্যাসিত অ্যারে উপর ভিত্তি করে কাজ করে থাকে, যার প্রতিটি উপাদান একটি হিপ হিসেবে সংগঠিত হয়ে থাকে। আমি এই যে কথাগুলি লেখা আছে এখানে, এই কথাগুলি আমাদের এখানে প্রয়োজন নাই। এগুলি আমার লেখা হয়েছে যাতে আমরা যখন অ্যালগরিদমটা করা হয়, অ্যালগরিদম দেখলে যাতে বুঝতে পারি, এই কারণে এই কথাগুলো লেখা আছে। আমরা পরীক্ষার মধ্যে ডিরেক্টলি চলে আসবে এখানে হিপশট অ্যালগরিদম, নিচে হিপশট অ্যালগরিদমের সিস্টেমটা লেখা হলো, অ্যালগরিদমটা দেওয়া হলো, জাস্ট ওইভাবে লেখলেই হবে। প্রথম ধাপ, প্রতিটি ধাপ এক, তালিকার একটি ম্যাক্স হিপ বা মিন হিপ রূপান্তরিত করুন। তাহলে এটা ম্যাক্স হিপ বা মিন হিপে রূপান্তরণ, হিপ আকারে এক কমিয়ে পুনরায় হিপ তৈরি করুন। তালিকার প্রতিটি উপাদানের জন্য উপরের ধাপগুলি পুনরাবৃত্তি করুন যতক্ষণ না পর্যন্ত উপাদানটি সাজানো হচ্ছে। আচ্ছা, এই হিপটা এখানে হিপগুলি ম্যাক্স হিপ বা মানে জাস্ট ট্রি আকারে সাজানোর কথা বলা হইতেছে। ট্রি এখানে আঁকি একটু দেখাইতে পারতেছি না। ট্রি আঁকতে গেলে উপর নিচে, ট্রি আঁকতে গেলে আমরা জানি কি লাগে, রুট দিতে হয়, তারপর বাহু দিতে হয়, তারপর নিচে আবার লিখতে হয়। আর এই সমাজ জটিলতা প্রয়োজন নাই। ইনসারশন শর্ট অ্যালগরিদম। ইনসার্ট শর্ট অ্যালগরিদম এমন একটি সর্টিং পদ্ধতি যেখানে তালিকার প্রতিটি উপাদানের সঠিক স্থানে ইনসার্ট করা হয়। এই যে তালিকার প্রথম উপাদানের সঠিক অবস্থান ধরে নিন, দ্বিতীয় উপাদান নিয়ে তার সঠিক অবস্থান ইনসার্ট করুন, পরবর্তী উপাদানগুলি একে একে তাদের সঠিক স্থানে ইনসার্ট করুন। এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন যতক্ষণ না পর্যন্ত পূর্ণ তালিকা সাজানো হচ্ছে। এই জিনিসটা কি? তালিকা, সরি এটাতে না, এটাতে ইনসারশন শর্ট অ্যালগরিদম। ইনসারশন শর্ট অ্যালগরিদমে কি হচ্ছে, প্রথমে আমাদের কি হচ্ছে, তালিকার প্রথম উপাদানের সঠিক অবস্থান ধরে নিন। মানে প্রথম উপাদানটাকে আমি ধরে নিব সঠিক অবস্থানে সে আছে, থাকার পর তাকে আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর কি করতে বলছে, দ্বিতীয় উপাদানটি নিয়ে তার সঠিক অবস্থান ইনসার্ট করুন।
পরবর্তী উপাদানগুলি একে একে তাদের সঠিক অবস্থান ইনসার্ট করুন। মানে প্রথম অবস্থানটা সঠিক অবস্থা আছে এটা ধরে নিয়ে তারপর দ্বিতীয় অবস্থান কি করব, এটার সাথে কম্পেয়ার করব যে এটা বড় না ছোট, এইভাবে মানে জাস্ট একটা একটা করে তুলনা করে করে সবচেয়ে ছোটটাকে আমি সামনের দিকে নিয়ে আসতে থাকবো। 23 এটার সঠিক অবস্থান ধরলাম, ধরার পরে আমি দেখবো এটার সাথে ম্যাচিং করব। 213 এটা হচ্ছে বড় না ছোট, এটা বড় না ছোট, একটা একটা করে সর্টিং করব, করে 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 এখানে আমি বসিয়ে দিব। এই হচ্ছে এটা সিস্টেম। দেন 23 দেখলাম, তারপর হচ্ছে 56 এটা তার অবস্থানটা কোথায় আছে, 56 এর সাথে 32 দেখবো এটা কি তার চেয়ে বড় না ছোট, যদি ছোট হয়ে থাকে তাহলে এই পাশে ডান পাশে নিয়ে আসবো। এইভাবে দেখে দেখে যখন সবচেয়ে ছোটটা আসবে তারপর এটা এখানে বসিয়ে দিব, তারপর আবারটার সাথে কম্পেয়ার করে আবার এখানে এনে বসাবো। এই যে পদ্ধতিটা ধাপে ধাপে, এই যে দ্বিতীয় উপাদানটি নিয়ে তার সঠিক অবস্থানে ইনসার্ট করে। সঠিক অবস্থান মানে কি, জাস্ট এখান থেকে আমি দেখবো যে কম্পেয়ার করতে থাকবে, এটার সাথে তুলনা করবো, তুলনা করে 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 এনে বসাই দিব। এই সিস্টেমটা কি হচ্ছে, প্রথমে কি হচ্ছে, তালিকার প্রথম উপাদানের সঠিক অবস্থান ধরে নিন, তার সঠিক অবস্থান আছে ধরে নিলাম, পরবর্তী উপাদানকে দ্বিতীয় উপাদানটি নিয়ে তার সঠিক অবস্থান ইনসার্ট করে। সঠিক অবস্থান মানে কি 56 কোথায় বসবে, ইন্ডেক্সের কোন জায়গাটায় বসবে, এই ইন্ডেক্সটাতে যে আমি যদি সাজিয়ে নিই, প্রথম ইন্ডেক্সটার অবস্থানটা আমি সাজিয়ে দিলাম, এটা 3টা ঘর আমি নেই তাহলে বোঝা যাবে। প্রথম এই ঘরটা হচ্ছে 0, এখানে কয়টা আছে সংখ্যা, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6, ইন্ডেক্সের ক্ষেত্রে 6টা সংখ্যা যেহেতু আছে 0 1 2 3 4 5, 1 2 3 4 5 6টা, তাহলে 0 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমার ইন্ডেক্সের সংখ্যা আছে। তো প্রথম অবস্থানটা আমি ধরে নিলাম, ধরে নেওয়ার পর কম্পেয়ার করবো যে এটা কি সবগুলো হচ্ছে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আমি এখানে সবার এখানে বসাই দিব 23। তারপর আমি ধরবো কোথায়, 56, 56 কোথায় আছে, 56 কি সবার চেয়ে বড়, এর চেয়ে ছোট আছে, 56 এর সাথে তুলনা করে দেখলাম যে 32 ছোট, 32 32 32 এর চেয়ে ছোট আছে নাই, তাহলে এই 1 নাম্বার ঘরে হবে 32। তারপর এখানে আমি দেখলাম কি, তারপরে ঘরের ভিতরে আছে আবার 56 টা খুঁজতেছি, 56 56 এর ছোট, এন আছে 46, 46 এ তার চেয়ে ছোট আছে নাই নাই নাই, তাহলে এখানে আমি 46 বসাই দিলাম। একইভাবে এখানে কি বলা হইতেছে যে দ্বিতীয় উপাদানটি নিয়ে তার সঠিক অবস্থান ইনসার্ট করুন, পরবর্তী উপাদানগুলি এক এক করে তাদের সঠিক অবস্থান ইনসার্ট করুন। মানে এইভাবে এক এক করে তার সঠিক অবস্থান ইনসার্ট করব, 0 তে এত, 2 এত, 3 এত, 4 এত, 5 এত, 6 এত, এভাবে বসানোর পরে বসাইলেই সর্টিংটা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেলেই কাজ শেষ। আর এখানে যে সবচেয়ে সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় যদি বড় সর্টিং হয়, ক্লোজ করে দেই। তারপরে সিলেকশন শর্ট অ্যালগরিদম। সিলেকশন শর্ট অ্যালগরিদমটা কিভাবে করা হয়, এটা আমরা কি দেখলাম, ইনসার্শন শর্ট, সিলেকশন শর্ট। পুরো তালিকার মধ্য থেকে সর্বনিম্ন উপাদানটি খুঁজে বের করুন। পুরো তালিকা থেকে সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট উপাদানটি বের করা হবে, এবং সর্বনিম্ন এইভাবে জাস্ট আগেরটার মতোই অনেকটা কাছাকাছি। জাস্ট ইনসার্শনের ক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট আমি আইসা সরাসরি তার অবস্থানে ইনসার্ট করে দিলাম, ইন্ডেক্স করে ইন্ডেক্সের মধ্যে ইনসার্ট করে দিলাম, ওই ইন্ডেক্সে ওই পয়েন্টে বসাই দিলাম। আর সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সে খুঁজে বের করলো যে একটা একটা আইটেম ধরে প্রত্যেকটার সাথে তুলনা করে 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 সবচেয়ে ছোটটা নিয়ে প্রথম সবার ইয়াতে সিলেক্ট করতে হবে। এই যে পুরো তালিকা থেকে সর্বনিম্ন উপাদানটি খুঁজে বের করতে হবে, পুরো তালিকা থেকে ছোট উপাদানটি ব্যবহার করতে হবে, এই উপাদানটি তালিকার প্রথম উপাদানের সাথে বিনিময় করে, এবং পরবর্তী উপাদানের জন্য তালিকার অবশিষ্ট অংশ থেকে সর্বনিম্ন উপাদানটি খুঁজে বের করুন এবং সঠিক স্থানে রাখুন। এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন যতক্ষণ না পর্যন্ত তালিকাটি সম্পূর্ণ। শোনা যাচ্ছে না?